নর্থ ইস্টের 5টি রাজ্যের ভ্রমণের প্রথম পর্বে আজ আমরা শিয়ালদা আগরতলা ট্রেন ভ্রমণের খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। 23শে মে 2024 এবার আমাদের ভ্রমণ পর্বে আমরা নর্থ ইস্টের 5টি রাজ্যে যেমন ত্রিপুরা, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড এবং মণিপুর ভ্রমণ আমরা করছি। 12 দিনের এই ভ্রমণ পর্বে আমাদের ট্যুর প্ল্যানটা এরকম ছিল যে আমরা আমাদের ট্রেন শিয়ালদা আগরতলা 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বর্ধমান থেকে রিজার্ভ করা ছিল আমাদের। তা বর্ধমান কাঞ্চনজঙ্ঘার সময় হচ্ছে সকাল 8:52। সেই মতন আমরা বাড়ি আমাদের চন্দননগর থেকে খুব সকালে লোকাল ট্রেন ধরে বর্ধমানে এসে আবার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ধরা সেটা একটা রিস্কের ব্যাপার। তা আমরা সেই রিস্কটা না নিয়ে আমরা আগের দিন অর্থাৎ 22 তারিখ আমরা বর্ধমান স্টেশনে রিটার্নিং রুম বুক করে চলে আসি এবং রিটার্নিং রুম সেখানে আপনি 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা এইরকম স্লটে আপনারা বুক করতে পারবেন। আর রুমের ক্ষেত্রে ডাবল বেড যদি হয় সেক্ষেত্রে আপনাকে একটা রুম নিতে হবে, আর যদি 3 জন ক্যান্ডিডেট থাকে তাহলে আপনাকে 2টো রুম নিতে হবে। এখানকার সিস্টেমটাই এরকম, কারণ একটা রুমে 2 জনের বেশি অ্যালাউ করা হয় না। তাই আমরা যেহেতু আমাদের ক্যান্ডিডেট 3 জন, আমরা তাই 4 বেডের একটা ডরমেটরি আমরা বুক করে নিয়েছিলাম 24 ঘন্টার জন্য, এবং তার জন্য আমাদের চার্জ পড়েছে হচ্ছে 249 অর্থাৎ 249 টাকা। এখানে পার হেড পড়ছে 71 রুপিস। তাই এটা খুব ইজি ব্যাপার, আমাদের কোনো টেনশন নেই, যাওয়ার তাড়া নেই যে সকালবেলায় খুব তাড়াতাড়ি ট্রেন ধরে আমাদেরকে বর্ধমানে গিয়ে আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে। সেই রিস্ক না নিয়ে আমরা আগের দিন আমরা 22 তারিখে বর্ধমানে রিটার্নিং রুম বুক করে নিয়েছিলাম। রেলওয়ে স্টেশন চত্বর এটি, সবসময় লোকজন কোলাহল হচ্ছে। একটা স্টেশন থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা দোতলায় উঠে গেলাম। এটা হচ্ছে লন দিয়ে এখানে বাইরেটা দেখা যাচ্ছে, নিচে লোকজন সবকিছুই। এইখানে হচ্ছে সব ওয়েটিং রুম, এইগুলো পরপর ওয়েটিং রুম রয়েছে। আমরা এইগুলো হচ্ছে সব রিটার্নিং রুমের দিকে যাচ্ছি। আমার ডান দিকে এবং বাঁ দিকে এগুলো হচ্ছে সব রিটার্নিং রুম। এটা হচ্ছে ডরমেটরি, এটা হচ্ছে এসি রিটার্নিং রুম। আমরা ডরমেটরিতে প্রবেশ করলাম। ডরমেটরিতে এটা পরপর রয়েছে ডরমেটরি। এখানে দেখা যাচ্ছে ডরমেটরিতে D1 ABCD, অর্থাৎ আমরা এই রুমের ভেতরে প্রবেশ করলাম। এখানে 4টে বেড রয়েছে, 4টে বেড। উপরে কড়িবর্গার ছাদ রয়েছে, বেশ বড় ঘর। আয়না, ড্রেসিং টেবিল, কাভার্ড এবং কার্টুন সব ঝোলানো রয়েছে, পর্দা টর্দা সবই রয়েছে। বড় ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। বেডের বেডশিটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। 4 জন, একজন আমাদের ছিল না, তাই একটা বেড ফাঁকাই ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকের সেপারেট বেড এবং মাথার উপর 2টো ফ্যান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফ্যান, পর্যাপ্ত হাওয়া রয়েছে। যেহেতু অনেকটা উঁচু এবং বড়, তাই আলো বাতাসটা ভালোই খেলছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। নিচেই স্টেশন প্ল্যাটফর্ম, ট্রেনের আওয়াজ সবসময় পাওয়া যাচ্ছে। এটা বাথরুম, এটা হচ্ছে স্নান করার জায়গা, এখানে শাওয়ারও রয়েছে। কড়িবর্গার ছাদ দেখা যাচ্ছে। এখানে আয়না, বেসিন, কমোড সবকিছুই রয়েছে। 2টো করে বাথরুম রয়েছে। 249 টাকায় খুব ভালো থাকার ব্যবস্থা, নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। 24শে মে যথারীতি আমরা রিটার্নিং রুম থেকে ট্রেনের অ্যানাউন্স শুনে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের নির্ধারিত কোচ B3-তে প্রবেশ করে লাগেজগুলো সিটের নিচে গুছিয়ে রেখে বসেছি। ঘড়িতে সময় এখন সকাল 9:05। দীর্ঘ সফরে অলসভাবে বসে থেকে টুকটাক কিছু খেতে খেতে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ করে গল্প করতে করতে যেতে যেতে মাঝে মধ্যে জানলা বা দরজার সামনে এসে বাইরের প্রকৃতি, পরিবেশ,
ঘর বাড়ি মানুষজন দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের ট্রেন এখন এসেছে বোলপুর স্টেশনে। এখানে এলেই মনে হয় একবার শান্তিনিকেতনটা ঘুরে আসি। স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখন পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখান থেকে আমরা এখন যাচ্ছি আগরতলা, ত্রিপুরা। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ত্রিপুরা। দূরপাল্লার ট্রেনে চলতে চলতে যদি সামনের সহযাত্রীরা ভালো হয় তবে গল্প করতে করতেই কখন গন্তব্যস্থল চলে আসে। এইরকম দুটি ভীষণ ভালো পরিবারের সাথে আলাপ হয়েছিল, যাদের একটি থাকে নিউ বঙ্গাইগাঁওয়ে আর একটি ত্রিপুরাতে। মালদা টাউন। দেখতে দেখতে ট্রেন মালদা টাউনে চলে এসেছে। আমরা নিউ কুচবিহার স্টেশন, রাত্রি 8:32 এখন। নর্থ ইস্টের দীর্ঘ পথের এত বড় একটি গুরুত্বপূর্ণ ট্রেন, অথচ এখানে কোনো প্যান্ট্রিকার নেই। আইআরসিটিসি ইউনিফর্ম পরার লোকজন মাঝে মধ্যে এসে খাবার অর্ডার নিয়ে যাচ্ছে এবং নিকটবর্তী স্টেশন থেকে খাবার তুলে নিয়ে চড়া দামে ডেলিভারি দিচ্ছে। ডিম কারি, ডাল, আলু ভাজা, ভাত 170 টাকায় বিক্রি করছে, যা মুখে তোলা কষ্টকর। আমরা প্ল্যাটফর্ম থেকে অনেক কম দামে অপেক্ষাকৃত ভালো খাবার সংগ্রহ করেছিলাম। দূরপাল্লা ট্রেনে ভ্রমণ পর্বে যারা অনলাইনে খাবার বুক করেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলছি, নর্থ ইস্টের এই লাইনে অনলাইন ফুড ডেলিভারি একটু মুশকিল আছে। দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করলে আমি সাধারণত অনলাইনে আইআরসিটিসি অ্যাপসের মাধ্যমে খাবার অর্ডার করি। এখানেও তাই করেছিলাম। মালদা টাউনে ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু আসেনি। বুঝলাম এই লাইনে অনলাইন পরিষেবা মোটেও ভালো নয়। শিয়ালদা থেকে আগরতলা 34 ঘন্টা অর্থাৎ দুদিনের ট্রেন সফরের দ্বিতীয় দিনে সকাল 7:45 এখন আমরা আসামের লামডিংয়ে পৌঁছেছি। এখনো অনেকটা পথ যেতে হবে। সন্ধ্যা প্রায় 6টা নাগাদ আমরা আসামের রাজ্য ছাড়িয়ে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছাবো। এইবারের ভ্রমণ পর্বে আমরা নর্থ ইস্টের 5টি পাহাড় রাজ্য দেখতে বেরিয়েছি। আমরা ট্যুর প্ল্যানটা এইভাবে সাজিয়েছি, প্রথমেই আমরা যাব আগরতলা ত্রিপুরা, সেখান থেকে আগরতলা শিলচর এক্সপ্রেসে করে আমরা যাব শিলচর, এবং শিলচর থেকে আমরা যাব আইজল অর্থাৎ মিজোরাম। মিজোরাম ট্যুর করে আমরা আবার শিলচরে ব্যাক করে আসব এবং সেখান থেকে আমরা লামডিং যাব ট্রেনে, এবং লামডিং থেকে আবার ডিমাপুরে যাব আমরা ট্রেনে। সেখান থেকে আমরা শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি করে আমরা যাব কোহিমা। এরপর লাস্টে আমরা কোহিমা থেকে আমরা ইম্ফল অর্থাৎ মণিপুর যাব। এটাই হচ্ছে সংক্ষেপে আমাদের ট্যুর প্ল্যান। সম্পূর্ণ ট্যুর প্ল্যানে কোন কোন ট্রেনে করে কোথায় যাবেন, ট্রেন নাম্বার, তার টাইম টেবিল, কানেক্টিং ট্রেন, এরপর কোন গাড়ি রিজার্ভ করে বা শেয়ার করে কোথায় যাবেন, গাড়ি ভাড়াই বা কত পড়বে, গাড়ির ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার, কোন হোটেলে উঠবেন, তার ভাড়াই বা কত, এই সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে আপনাদের গাইড হতে পারে। এখন আমরা আসামের লামডিংয়ে এসেছি। কালকে আমরা বেরিয়েছি গতকাল 23 তারিখ আমরা বেরিয়েছি সকালবেলায় বর্ধমান থেকে ত্রিপুরা যাওয়ার উদ্দেশ্যে, ত্রিপুরার আগরতলায়। এখন আমরা লামডিং এসেছি আসামের। আজকে 24 তারিখ, সকাল 7:45 বাজে।
আমরা এসেছি আসামের, আমরা লামডিং। আমরা আজকে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব হচ্ছে আমাদের আগরতলায়। সেইখান থেকে আমাদের ত্রিপুরা আমরা ট্যুর করে সেখান থেকে আমরা শিলচর হয়ে আবার চলে যাব হচ্ছে আমরা ওই আইজল থেকে আমরা আমাদের স্টার্ট আবার ওখান থেকে করব। ওইখান থেকে যাব আমরা নাগাল্যান্ড, তারপরে হচ্ছে মণিপুর। এখন আমরা লামডিং স্টেশন। দুই দিকে সারি সারি পাহাড়ের মধ্য দিয়ে আমাদের ট্রেন এঁকে বেঁকে এগিয়ে চলেছে। কোথাও জঙ্গল এবং জঙ্গলের ফাঁকে ফাঁকে কর্কেট টিনের 2 চালা বিশিষ্ট ছোট ছোট বাড়ি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রেন কখনো এগিয়ে চলেছে পাহাড়ের পেট ছিঁড়ে অন্ধকার টানেলের মধ্য দিয়ে। এই পথে বেশ কয়েকটি টানেল আছে। পাহাড় কেটে এই সুড়ঙ্গ পথ তৈরি হয়েছে। আসাম এবং ত্রিপুরা রাজ্যের প্রায় সব বাড়িগুলোই কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি, যার ছাদগুলি টিন দিয়ে তৈরি 2 চালা বিশিষ্ট।
ছিল না, ওটা ব্রিটিশ টানেল বানাই করছে। কিন্তু এই রুটটাতে কিছু টানেলটা নিচে থেকে করছে টানেল। এই দেখেন এই মোবাইলটা রাখা হয় ঘরে, নতুন মোবাইল দেওয়া হচ্ছে না এর জন্য। এটাই দরকার। এরপরেও সাদা মোবাইল আছে, সিম্পল মোবাইল নিয়েছি না তো। আমি এখানে যাচ্ছি, আমি এখানে খেলাম আজকে আজকে আমরা যাচ্ছি স্নান করবো। নিজের পরিচয় দেয় না কোথায় যাচ্ছে। একবার আপনি একটু আচ্ছা ঠিক আছে, ফোনটা আমাকে পরে কনফার্ম না করে এক সেকেন্ডের ভিতর ওর ফোনটা যেটা আমার ভাই বলছে বারবার ফোন আছে, আমি সেক্ষেত্রে 35,000 ট্রান্সফার ঘড়িতে সময় সকাল 10:40। আমরা এখন এসে পৌঁছেছি নিউ হাফলংয়ে। বর্ষার সময় এই পাহাড়ি রেলপথ জলের তলায় নিমজ্জিত থাকে, সেই সময় রেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এখন আমরা এসেছি নিউ হাফলং, আসামে। 10:40 বাজে। নিউ হাফলং স্টেশন। আচ্ছা, আগরতলা স্টেশন এসেছি আমরা। আগরতলা স্টেশন, ত্রিপুরা আগরতলা। আমরা ত্রিপুরাটা ঘুরবো, ত্রিপুরা থেকে আমরা যাবো মিজোরাম। আমাদের ট্রেন এখন 5:30 বাজে। 5:30টায় আমরা নেমেছি, ঠিক আছে? চলুন আমরা হোটেলে যাই। 34 ঘন্টা অর্থাৎ প্রায় 2 দিনের রেল ভ্রমণের পর আমরা এসে পৌঁছালাম আগরতলায়। এখান থেকেই আমাদের নর্থ ইস্টের 5টি রাজ্য ভ্রমণ শুরু। এখন আমরা আগরতলা স্টেশনের বাইরে এসেছি, আমরা আমাদের হোটেলের দিকে এগোচ্ছি। আগরতলা স্টেশনের স্থাপত্য এবং শিল্পশৈলী দেখলে এটাকে কোনো স্টেশন না বলে রাজবাড়ি অর্থাৎ প্যালেস বললেই ভালো হবে। আগরতলা স্টেশন এসেছি আমরা। আগরতলা স্টেশন, আমরা বর্ধমান থেকে এই আগরতলা এসেছি আজকে। গতকাল 23 তারিখে আমরা স্টার্ট করেছিলাম, আজকে 24 তারিখ 5:45 বাজে ঘড়িতে, বিকেল। এখন আমরা হোটেলে ঢুকবো, ঢুকে আমরা ট্যুরে আমরা বেরোবো, সেই প্ল্যানটা আমরা করে নিচ্ছি। এখন এই হচ্ছে আমাদের আগরতলা স্টেশন। সুবিশাল লম্বা সাদা রঙের এই সৌধ তথা স্টেশন, দুদিনের একটানা ট্রেন ভ্রমণের পরিশ্রম কোথায় যেন মিলিয়ে গেল। এই সুবিশাল প্যালেসের উপরে বাংলা, ইংরেজি এবং হিন্দিতে লাল রঙের নিয়ন আলোয় আগরতলা নামটি লেখা আছে। স্টেশন চত্বরে কিছুক্ষণ অপেক্ষা করে বুঝলাম ট্রেন আসা যাওয়ার সময় বাদে এই স্টেশন এবং স্টেশন চত্বরটি বেশ নিরিবিলি এবং শান্ত থাকে। ত্রিপুরা ভ্রমণ করতে হলে ত্রিপুরা স্টেশন চত্বর এবং উদয়পুর এই দুটোকে সেন্টার পয়েন্ট করাটাই ভালো। আমরা সাধারণত কোথাও বেড়াতে গেলে আগে থেকে হোটেল বুক করি না, হোটেলে গিয়ে রুম দেখে পজিশন বুঝে তবেই হোটেল নিই। এক্ষেত্রে তাই হলো। আগরতলা স্টেশন চত্বরের উপরেই
আমরা ত্রিপুরেশ্বরী হোটেলে এলাম। খুব সুন্দর সুসজ্জিত হোটেল, 3 তলায় একটি রুম নিলাম। তিনজনের অ্যাকোমোডেশন আছে, এইরকম রুম, এসিও আছে। জানলা খুলতেই দেখতে পেলাম আগরতলা স্টেশন ভবন, লোকজন সব চোখের সামনে। রুম ভাড়া পড়লো পার ডে 1700 টাকা। হোটেল ত্রিপুরেশ্বরীর প্রত্যেকটি রুমই খুব সুন্দর। এটি বাথরুম, এখানে গিজার, কমোড, শাওয়ার, বেসিন সবকিছুই রয়েছে এখানে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জানলা। ত্রিপুরা ভ্রমণ করার জন্য আমরা আগরতলা স্টেশন এরিয়াকে বেছে নিয়েছি, অর্থাৎ আগরতলা স্টেশনের কাছে হোটেল নিয়েছি এই কারণে যে আগামীকাল সকাল 5:25 আগরতলা সাবরুম লোকাল ট্রেন ধরে আমরা উদয়পুর যেতে পারবো এবং সেখান থেকেই অধিকাংশ স্থানগুলো আমরা ঘুরতে পারবো। ট্রেনে করে ভ্রমণ করলে আমাদের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে। আর আগরতলা থেকে যে ট্রেনটি উদয়পুর যায়, একটি সকাল 5:25, এরপর 11টা এবং 2টো। আর এই আগরতলা থেকে তাই সাবরুম বা উদয়পুর যেতে গেলে ভোরের ট্রেনটা ধরাই ভালো, কারণ এই লাইনে মাত্র 3টি ট্রেনই চলে, যেটা আগরতলা থেকে সাবরুম যায়, আবার ওই ট্রেনটাই ফিরে আসে। দুই দিনের ট্রেন জার্নির পর এবং ট্রেনে সেই রকম ভালো মতন খাবার আমরা পাইনি, তাই আমরা আমাদের হোটেল ত্রিপুরেশ্বরীর সামনে খুব ভালো একটি হিন্দু রেস্টুরেন্টে এসেছি। এখানে সব রকমের খাবার ফ্রেশ বানিয়ে দেয়। ত্রিপুরাতে যেহেতু বাঙালি লোক বেশি এবং প্রায় সবাই পরিষ্কার বাংলাতেই কথা বলেন। আমরা এই রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সংস্কার। মালিকও বাঙালি এবং অত্যন্ত ভালো সজ্জন ব্যক্তি। আমরা এখানে 1 প্লেট চিকেন বিরিয়ানি আর 2টো রাইসের অর্ডার দিয়েছিলাম। বড় বড় 2টো বল ভর্তি রাইস, 1 বালতি ডাল, সবজি, স্যালাড, আলু ভাজা, পাঁপড় সবই দিয়েছেন। এবং এখানকার ভাত খুব ছোট ছোট দানা এবং প্রায় হাফ বয়েল। এতটা পরিমাণ খাওয়া খুবই কষ্টকর। দাম অত্যন্ত রিজনেবল। আগামী পর্বে আমরা ত্রিপুরার দর্শনীয় কিছু স্থান দেখব, যেমন ত্রিপুরেশ্বরী মন্দির, ইন্ডিয়ান অ্যামাজন, নীরমহল, উজয়ন্ত প্যালেস, এরকম আরো অনেক দর্শনীয় স্থান।